হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 18 পেজ নাম্বার 261 ভিডিও পার্ট নাম্বার আজকে 46 করব বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে। কোষে দেখি 18 থেকে লাস্ট ভিডিওতে আমরা 22-এর দাগেরটা করেছি, আজকে আমরা 23 দাগের অঙ্কটা করব। বলছে 20 সেমি, 15 সেমি ও 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অন্তবৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল মানে অন্তবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, তার সাথে পরিবৃত্তের ক্ষেত্রফলও বের করতে হবে। অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। দেখো এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে, ত্রিভুজটা কিন্তু আমরা যদি দেখি তাহলে এই সেমি এই সেমি এই সেমি অর্থাৎ তিনটা বাহু আলাদা, তাহলে সেই ত্রিভুজটা হবে বিষমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা কি করব, একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তাহলে এখানে যে দেওয়া আছে সব থেকে ছোট বাহুটা হচ্ছে এটা, সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। সব থেকে বড় এটা, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। আর তার থেকে বড় সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। আমি এইভাবে লিখলাম, নাম দিয়ে দিই এ বি সি। একটি কি ত্রিভুজ, এর ভিতরে বলেছে অন্তবৃত্ত, তাহলে ভিতরে একটি বৃত্ত রয়েছে। ওকে, এইভাবে একটি বৃত্ত রয়েছে। এটি একটি বৃত্ত। এবার আমরা কি করব, এই শীর্ষবিন্দু থেকে আমরা এই বৃত্তের কেন্দ্র ধরে নাও, এটা কেন্দ্র দিয়ে আমরা একটি মধ্যমা টানব। ঠিক সি শীর্ষবিন্দু থেকে আমরা বৃত্তের কেন্দ্রকে যুক্ত করব। ঠিক বি শীর্ষবিন্দু থেকে আমরা বৃত্তের কেন্দ্রকে যুক্ত করব। এটা গেল শীর্ষবিন্দু থেকে। দেখো এই শীর্ষবিন্দু থেকে এখানে আসলো, এই বিন্দুটার নাম দিয়ে দিই আমরা, ওকে, এখানে লিখে দিলাম ও। তাহলে এ থেকে ওকে যুক্ত করলাম, বি থেকে ওকে যুক্ত করলাম, সি থেকে ওকে যুক্ত করলাম। এবার কি করব, এই বৃত্তের ব্যাসার্ধ নেব। ব্যাসার্ধ কোনটা, দেখো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা নাম দিয়ে দিই আমরা ডি। ঠিক একইভাবে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, এটা নাম দিয়ে দিই ও ই। ঠিক একইভাবে এটি একটি বৃত্তের ব্যাসার্ধ, সেটার নাম দিয়ে দিলাম ও এফ। ওকে, তাহলে প্রথমে আমরা লিখব যে যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে লিখব যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে, বিষমবাহু নাম কেন, তার কারণ তিনটা বাহু আলাদা আলাদা মাপের, তার জন্য এর নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে দেখো আমরা নেব যে এ ইকুয়াল টু, এগুলো ধরে নিই, এ ইকুয়াল টু ধরে নিই আমরা ছোট বাহুটা, অর্থাৎ 15 এককে সেমি। ঠিক একইভাবে বি ইকুয়াল টু তার থেকে বড়টা 20 সেমি। ঠিক একইভাবে এই বাহুটা সি বাহুটা হচ্ছে
মানে AC বাহুটাকে C ধরলাম, সেটা হচ্ছে 25 সেমি। ওকে, এগুলো আমরা লিখলাম। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজের একটা সূত্র আছে যে অর্ধ পরিসীমা কি করে বের করতে হয়। দেখো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র যে বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা, তার মানে হচ্ছে যে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু। এই সূত্রটা মনে রাখবো যে অর্ধ পরিসীমা বের করতে গেলে বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা সূত্র এস ইকুয়াল টু এস, এখানে অর্ধ পরিসীমা এসকে বোঝায় এ প্লাস বি প্লাস তিনটা বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পাবো। তাই লিখব যে ত্রিভুজটির অর্ধ পরিসীমা ত্রিভুজটির অর্ধ পরিসীমা যার সূত্র আমরা কি জানি যে এখানে এস দেব, অর্ধ পরিসীমাকে এস দ্বারা সূচিত করা হয়। সূত্র অনুযায়ী আমরা কি দেখলাম যে এ প্লাস বি প্লাস সি বাই টু, একক হচ্ছে সেমি। তাহলে এর জায়গায় বসাবো 15, বির জায়গায় 20, সির জায়গায় হচ্ছে 25 বাই টু। তাহলে এটা যদি যোগ করে নিই তাহলে কত পাবো, নিচে 2, 40, 50, 60 পাবো। 2 দিয়ে কাটাকাটি করলে 3 দুগুণে 6, আর এখানে 0 আসবে, তাহলে পাবো আমরা 30 সেমি। তাহলে এটা কি পাচ্ছি, এটা কিন্তু এস ইকুয়াল টু পাচ্ছি, এস ইকুয়াল টু, এটাও এস ইকুয়াল টু। ওকে, তাহলে এখানে এটা ত্রিভুজটির অর্ধ পরিসীমা, তাহলে এস ইকুয়াল টু আমরা পেয়েছি। তাহলে এখানে লিখে রাখি যে এস ইকুয়াল টু পেলাম 30। ওকে, এই ভ্যালুটা আমার প্রয়োজন পড়বে। এবার আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিই। মানে টোটাল যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এস রুট ওভার নেব সবার প্রথম, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাই লিখব যে ত্রিভুজটির ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ওকে, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এভাবে পড়বে, ইন্টু এস মাইনাস সি। যেহেতু ক্ষেত্রফল তাহলে লিখতে হবে বর্গ সেমি। এসের জায়গায় কত বসাবো, 30, আবার এসের জায়গায় 30, এর জায়গায় কত বসাবো, এর জায়গায় বসাবো 15, আবার 30 বসাবো, বির জায়গায় বসাবো দেখে দেখে 20, এসের জায়গায় বসাবো 30, আর সির জায়গায় বসাবো হচ্ছে 25, ব্র্যাকেট ক্লোজ, বর্গ সেম। রুট ওভার 30 ইন্টু 30 থেকে 15 বিয়োগ করলে 15, 30 থেকে 20 বিয়োগ করলে পরে 10, 30 থেকে 25 বিয়োগ করলে পরে 5। এবার আমরা কি করব, এই 30কে, ওকে 3 10কে 30 করতে পারি। দেখো 30কে যদি আমরা ভাঙি তাহলে 3 দিয়ে ভাঙি, 3 অক্ষ 3, 3 10কে 30। তাহলে এটাকে ভেঙে আমরা 3 ইন্টু 10 করবো, কেন কি একটা 10 আছে এখানে। আর 15কে ভেঙে 3 5 15 করবো, তাহলে 15-র জায়গায় 5 গুণন 3 লিখে নিই। 10কে তো ভাঙবো না, কেন কি আমার দুটো 10-এর প্রয়োজন, সেটা পেয়েছি, এখানে 5 আছে থাক, বর্গ সেমি। এবার দেখো এই 10 একসাথে রাখি, তাহলে আমার সুবিধা হবে বোঝাতে। দুটো 5 একসাথে রাখি, আর আছে দুটো 3 একসাথে রাখি, 3 ইন্টু 3। মনে রাখবে যখন দুটো এ ধরে নাও একসাথে আছে রুটের ভেতরে, তাহলে দুটো এ বলতে কি বোঝায়, এখানে দুটো এ গুণ অবস্থায় মানে স্কোয়ার বোঝায়। এই বর্গমূল বর্গ কেটে গিয়ে
এ হবে। তাহলে আমরা বলতে পারি এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনটা যে রুটের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বের হয়। তাই ঠিক একইভাবে একটা 10 বেরোবে, একটা 5 বেরোবে, তখন কিন্তু আর বর্গমূল হবে না, আর একটা 3 বেরোবে। তাহলে গুণ করলে কত পাবো? 5 10 50, 50 সাথে 3 গুণ করলে সেটা 150। এত বর্গ সেমি। এটা কি বেরোলো? এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের টোটাল ত্রিভুজটা ক্ষেত্রফল কত জায়গায় জুড়ে আছে? সে 150 বর্গ সেমি জুড়ে আছে। এরপরে কি করব দেখো, যে এই বাহুটা অর্থাৎ এখানে এই বাহুটা যদি নিই 20 সেমির বিপরীত শীর্ষবিন্দু কে? এ। তাই লিখব যে মনে করি মনে করি 20 সেমি বাহুর উপর 20 সেমি বাহুর উপর বিপরীত শীর্ষবিন্দু হতে, এই যে বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু এ, তাহলে এ হতে লম্বের দূরত্ব বলছে, এই টোটাল দূরত্বটা। ওকে, তাহলে লম্বের দূরত্ব, লম্ব মানে উচ্চতা, কিন্তু লম্বের দূরত্ব, উচ্চতাকে আমরা এইচ ধরবো, এইচ ফর হাইট, এত সেমি। ওকে, তাহলে এই যে টোটাল দূরত্বটা এডি, এই টোটালটাকে আমরা এইচ ধরলাম। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে ক্ষেত্রফল কি হয়? তাহলে লিখব যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফলের জন্য একক নিতে হবে বর্গ সেমি। তাহলে এখানে হাফ ভূমি, ভূমি কোনটা দেখো, যেহেতু বিসির উপরে এ শীর্ষবিন্দু থেকে টেনেছি, তাহলে বিসি কিন্তু এখানে ভূমি, তাহলে এখানে বসাবো ভূমির জায়গায় বিসি। আর উচ্চতা হচ্ছে আমাদের এ থেকে ডি দূরত্ব। ওকে, তাহলে এডি এত বর্গ সেমি। আচ্ছা, পরবর্তী এক লাইনে করি, তাহলে হাফ ইন্টু বিসি মানে কত? এই যে দেখো বিসি কত দেওয়া আছে, টোটাল দূরত্ব দেওয়া আছে 20 সেমি, তাহলে এখানে 20 বসাবো। আর এডি, এডি মানে উচ্চতা কত, সেটা এইচ, এখানে আমি লিখে দিচ্ছি, সেটা কিন্তু এডি মানে এইচ, তাহলে এখানে এইচ বসাবো, এত বর্গ সেমি। কি করলাম দেখো, বিসি হচ্ছে ভূমি, এডি হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা কত ধরেছি? লম্বের দূরত্ব এইচ ধরেছি, সেখানে এইচ বসাবো, আর বিসি হচ্ছে 20। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই বর্গ সেমি আর এই বর্গ সেমি দুটোকে সমান করব, দুটোই তো ত্রিভুজের ক্ষেত্রফল। এ বি সি হচ্ছে প্রথমে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা দেখলাম যে এ বি সি ত্রিভুজের নর্মাল ক্ষেত্রফল এটা আসলো। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে এই যে এটা আছে, যে ক্ষেত্রফল যেটা বের করে রাখলাম, হাফ ইন্টু 20 ইন্টু এইচ ইকুয়াল টু, এই যে ক্ষেত্রফলটা সেটা কত? 150। ওকে, এবার দেখো এখান থেকে আমরা এইচ বের করতে যাচ্ছি, তাহলে কি করে বের করব? যে এইচ শুধু আমি বের করতে যাচ্ছি, তাহলে এইচ ইকুয়াল টু 150 গুণন এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে কেটে নিই, 2 দিয়ে কাটাকাটি করলে 2 অক্ষ 2, এখানে 0, তাহলে কত পড়ে আছে? 10। এই 10টা কোথায় আসবে? এই 10টা কিন্তু এর নিচে আসবে, তাহলে 1/10 হবে। কি করে দেখো, এখানে আরেকটু যদি আমি ফ্রেশভাবে লিখি, যে এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 2 অক্ষ 2, তাহলে এখানে দাঁড়াচ্ছে 10 ইন্টু এইচ ইকুয়াল টু কত? 150। ওকে, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? 150-এর নিচে 10 আসবে, তো নিচে 10 মানে 1/10 লিখতে পারি, নতুবা এখানে আমি 10 লিখতে পারতাম। 0 0 কেটে নিই,
তাহলে এইচ ইকুয়াল টু আমরা কত পাবো, শুধু 15। তাহলে উচ্চতা পেয়ে গেলাম, ত্রিভুজটির উচ্চতা হচ্ছে 15 সেমি। ওকে, এবার দেখো উচ্চতা অর্থাৎ আর এখানে কি বলেছে, এখানে বলেছে পরিবৃত্তের অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে লিখে নিই যে এটা 15 সেমি যেটা বেরিয়েছে সেটা কিন্তু উচ্চতা। তাহলে পাশে লিখে দিই, তাহলে আর নতুন করে লিখতে হবে না। উচ্চতা ইকুয়াল টু কত, 15 সেন্টিমিটার। ওকে, এটাকে আমি একটা বক্সের মধ্যে রাখছি, তাহলে আমাদের অ্যাটেনশন গ্র্যাব করবে আমাদের। ওকে, এবার আমাদের চেয়েছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। ফার্স্ট কোশ্চেনে অ্যান্সার যদি দিই সেটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ দেখো, ও থেকে ই, ও থেকে ডি, ও থেকে এফ, তিনটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তাই লিখব অন্তবৃত্তের ব্যাসার্ধ, যে সুতরাং অন্তবৃত্তের ব্যাসার্ধ, এটা একটা সূত্র আছে মনে রাখবে, যে এই যে উচ্চতা আছে না, এই উচ্চতা, তাহলে এই দিকে একটা উচ্চতা, এইদিকে একটা উচ্চতা, এইদিকে একটা উচ্চতা, তাই না? তাহলে টোটাল কটা উচ্চতা পাচ্ছি, 3টা। তাহলে এই উচ্চতাকে যখনই আমি 3 দিয়ে ভাগ করব সেটাই হবে অন্তবৃত্তের ব্যাসার্ধ। কি বলছি আরেকবার দেখে নাও, যে উচ্চতা এ শীর্ষবিন্দু থেকে একটি উচ্চতা, বি শীর্ষবিন্দু থেকে একটি উচ্চতা, সি শীর্ষবিন্দু থেকে একটি উচ্চতা, তাহলে কটা উচ্চতা, 3টা। এই 3 দিয়ে যখন আমি উচ্চতাকে ভাগ করব, উচ্চতা বাই 3, তাহলে সেটা হবে আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে উচ্চতা এখানে কত, উচ্চতা মানে সেখানে কত বসাবো, 15 বসাবো, আর নিচে আছে 3, 3 দিয়ে কাটাকাটি করি, 3 5 15। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ দাঁড়াচ্ছে 5 সেমি। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম, সেই উত্তরটা আমি লিখে দিচ্ছি, যে সুতরাং অন্তবৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। ওকে, এটা একটা আমাদের উত্তর। এবার এর আবার ক্ষেত্রফল বের করতে হবে। দেখো অন্তবৃত্তে যেমন ব্যাসার্ধ বের করেছি, তাহলে অন্তবৃত্তে দেখো, অন্তবৃত্তে আবার কি বলছে, ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে, তারপরে আমরা পরিবৃত্ত আসবো। তাহলে প্রথমে অন্তবৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে এক্ষেত্রে লিখব যে অন্তবৃত্তের ক্ষেত্রফল, মনে রাখবে যেখানে ব্যাসার্ধ বলেছি, তো ব্যাসার্ধকে কি আর দ্বারা আমরা সূচিত করতে পারি। ওকে, তাহলে লিখব যে অন্তবৃত্তের ক্ষেত্রফল অন্তবৃত্তের অন্ত কথাটা যদি বাদ দিই তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, বৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি সেই ক্ষেত্রে সূত্র কি, পাই আর স্কোয়ার। ওকে, পাইয়ের জায়গায় মান বসাই 22/7, আর এর মান কত, এই যে ব্যাসার্ধ মানে এখানে 5, তার কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে 22/7 গুণন 2 5, 2 5 কত হবে, 5 5 25, বা 2 5 লিখে দিচ্ছি। ওকে, নিচে কত, 7, 5 5 25, 25কে 22 দিয়ে গুণ করি, তাহলে 22 গুণন 25 কত আসবে, নিচে 7। তাহলে 25 আর 22 যদি আমরা গুণ করে নিই, তাহলে 25 এর সাথে আমরা 22 গুণ করব। ওকে, তাহলে 5 × 10 0, হাতের 1, 5 × 10 আর 11, 2 2 4, 2 2 4, 0 5 5, তাহলে এটা দাঁড়াচ্ছে 5 5 0। তাহলে অন্তবৃত্তের ক্ষেত্রফল, সেটা কত, 550/7। এভাবে রাখবো না, এটাকে আমরা 7 দ্বারা ভাগ করে নেব। ওকে, তাহলে 7 দ্বারা যদি ভাগ করি, এটাকে ভাগ করব 7 দ্বারা, তাহলে এখানে 7 আসছে 56, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 7 49 করতে পারি। তাহলে এটাকে ধরতে হবে 15, 15 থেকে 9 বিয়োগ করলে 9। ওকে, 6 9 6 15, এখানে হাতের 1 5 আসবে। ওকে, এটা মিলে গেল
শূন্য নামিয়ে নিই, 7 56, 7 লং 63 বেশি হয়ে যাচ্ছে, 7 56, এখান থেকে 4 নামবে, এই 4 যাবে উপরে, এই 7 আসবে নিচে, তাহলে 78 পূর্ণ 4-এর 7, তো এটা পেলাম 78, 78 পূর্ণ 4-এর 7, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি কথাটা লিখব, এটা একটা উত্তর বেরিয়ে গেল। ওকে, এবার আমরা পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের এবার নিয়ে করব। তাহলে এর ক্ষেত্রে একটা সূত্র আছে, তো সেটা লিখব যে আমরা জানি সূত্রটা এরকম, বিষমবাহু ওকে ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র বৃহত্তম ওকে বাহুর, মানে সব থেকে বড় বাহুর যেটা মধ্যস্থিত অবস্থিত, মানে মাঝখানে মধ্যস্থিত অবশিষ্ট, এটা কোথা থেকে পেলাম, এটার জন্য আমি যদি দেখিয়ে দিই তোমাদের, পেজ নম্বর 235 পেজে দেখবে যে এরকমভাবে দেওয়া আছে যে 3টি বাহু আলাদা আলাদা, দেখো 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ বলেছে, কিন্তু এখানে তার আগে দেখো বলছে যে একটি ত্রিভুজের দুটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর দৈর্ঘ্যের বর্গের সমান হলে ত্রিভুজটি সমকোণী হয়। আচ্ছা, এটা নয়, এই জায়গাটা যে পরিকেন্দ্র অতিভুজ তো সবসময় বড়ই থাকে, তাহলে বৃহত্তম বাহুই হলো মধ্যবিন্দুতে অবস্থিত হয়, তাই ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য সবসময় হবে যে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 5/2, এখানে 5 তো আমরা লিখবো না, মানে সব থেকে বড় বাহু তার নিচে 2 বসাবো। আরেকবার বলছি যে এখানে সমকোণী ত্রিভুজ বলেছে, কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ কিন্তু অনেকটা কাছাকাছি, কেন সমকোণী ত্রিভুজের 3টি বাহু আলাদা আলাদা হয়, বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু আলাদা আলাদা হয়। বলছে তার থেকে যে ওইখানে অতিভুজের জায়গায় বৃহত্তম বাহুটা নেব, যে বৃহত্তম বাহুর মধ্যবিন্দুতে অবস্থিত, তাহলে বৃহত্তম বাহু কোনটা দেখি আমাদের, এই যে এটা, তাই না, এর মধ্যবিন্দুতে অবস্থিত, তাহলে দেখো মধ্যবিন্দুতেই অবস্থিত হয়েছে, তাহলে যেহেতু মধ্যবিন্দুতে অবস্থিত তাহলে কি লিখবো আমরা যে AC/2, মানে বৃহত্তম বাহু সাথে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা এভাবে লিখবো আমরা যে পরিবৃত্তটির ব্যাসার্ধ ব্যাসার্ধকে সবসময় আর দ্বারা সূচিত করে থাকি আমরা, যে বৃহত্তম বাহু কোনটা, সব থেকে বড় বাহু কিন্তু 25, তাই না, তাহলে এখানে আমরা বসাবো 25, আর মধ্যবিন্দুতে অবস্থিত মানে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে 25/2। ওকে, এভাবেই রাখবো আমরা, এত সেমি 25/2, কিন্তু তোমাদের উত্তর কিন্তু এভাবে নেই, তাহলে 2 দিয়ে তোমাদেরকে ভাগ করে নিতে হবে, তাহলে আমি এই জায়গাটায় ভাগ করে নিচ্ছি। ওকে, এই জায়গাটায় 2 দিয়ে 25কে ভাগ করে নিই, তাহলে 2 অক্ষ 2 পাবো, তাহলে 5 নামবে, 2 দুগুণে 4, আবার 1 নামবে, দশমিক নিয়ে এখানে 0 বসালে 5 দুগুণে কত পাবো আমরা, 10 পাবো। ওকে, তাহলে 12.5 এত সেমি, এটা হচ্ছে আমাদের পরিবৃত্তটির ব্যাসার্ধ, যেমন বের করতে বলেছে, পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম, সেটা কত, সেটা হচ্ছে 12.5, তাহলে এটাও কিন্তু আমাদের একটা উত্তর। এবার এর আবার ক্ষেত্রফল বের করতে বলেছে, যে পরিবৃত্তের ক্ষেত্রফল হিসেব করে লিখি, তাহলে আমরা লিখব যে পরিবৃত্তের ক্ষেত্রফল ঠিক একইভাবে ভাববো, পরি কথাটা যে ছেড়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, πr²,
ওকে, তাহলে পাইয়ের মান এখানে বসাবো যে 22/7। আর বলতে কোনটা বোঝায়? আর বলতে দেখো 25/2 পরিবৃত্তের যে ব্যাসার্ধ, তাহলে 25/2। ওকে, এটাকে স্কোয়ার, তাহলে স্কোয়ার করে নেব বা 12.5 বসাতে পারতাম। ওকে, ইকুয়াল টু তাহলে 22/7 গুণন, তাহলে 25 দুবার লিখতে হবে 25 × 25, আর নিচে 2 × 2। ওকে, স্কোয়ার মানে দুটো করে 2 হবে। তাহলে এখান থেকে দেখো এটা যদি কাটি তাহলে 2 অক্ষ 2 2 অক্ষ 2 একটা কমে গেল। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে 25 × 25, তার সাথে পড়ে থাকলো আবার 11, আর 7 গুণন 2, তাহলে 7 দুগুণে কত? 14। দুটো 25 যদি আমরা গুণ করে নিই, এই জায়গাটায় গুণ করে নিই, তাহলে 25 625 আসবে। 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 গুণে 10, 11 12, 125, আবার 5 গুণে 10 শূন্য, হাতের 1, 2 দুগুণে 4 একে 5, তাহলে 5, আচ্ছা কী করলাম এটা 25, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 10, 11 12। ওকে, আর 5 দিয়ে 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 2 দুগুণে 4 একে 5, তাহলে এখানে 2, 625। ঠিকই বলেছি। তাহলে এটা আসবে 625, তার সাথে আবার 625 সাথে 11 গুণ করে নিই, 5 অক্ষে 5, 2 অক্ষ 2, 6 অক্ষে 6, এটা আসবে 5 2 6। তাহলে 5 5 দিয়ে যোগ করলে 7, 6 আর 2 যোগ করলে পরে 8, 6875 6875। এইভাবে তো উত্তর পাবে না, তাহলে আমরা কি করব, এটাকে ভাগ করে নেব যে 6875কে আমরা 14 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে আমরা কত পাবো সেক্ষেত্রে? তাহলে এখানে যেহেতু 2 অঙ্কের সংখ্যা আছে, তাহলে এখানেও 2 অঙ্কের সংখ্যা নিয়ে 68 14 থেকে বড়। তাহলে এখানে একটু আমাদের করে নিতে হবে যে 14কে যদি 4 দিয়ে গুণ করি, 4 4 16 6, হাতের 1, 4 অক্ষে 4 একে 5, 56 যদি 5 দিয়ে করতাম, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 5 অক্ষে 5 6 7, দেখো 70 বেশি যাচ্ছে, তাহলে আমাকে 4 দিয়ে এগোতে হবে। তাহলে এখানে লিখতে হবে 56, 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2, 6 থেকে 5 বিয়োগ করলে পরে 1, তাহলে 12 তো 14 থেকে ছোট, তাহলে 7কে নামাতে হবে। ওকে, এরপরে আমাদের 127-এর কাছাকাছি আসতে হবে। তাহলে আমরা এখানে করে নিই 14কে 9 দিয়ে যদি গুণ করে নিই, 10 দিয়ে করলে 140 বেশি যাচ্ছে, তাহলে 9 দিয়ে হবে 4 নং 36-এর 6, হাতে থাকলো 3, 9 9 9 আর 3 9 10 11 12, তাহলে কত 126, একদম কাছাকাছি পেয়ে গেছি। 9 দিয়ে 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর এখানে তো দুটোই মিলে গেছে, তাহলে 5 নামাবো। 15 যেহেতু বড়, তাহলে 1 দিয়ে নিই, তাহলে কত পাবো? 14কে 14 পাবো। 15 থেকে 14 বিয়োগ করলে 1, এই 1 চলে যাবে উপরে, আর 14 আসবে নিচে। তাহলে এটাকে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে 491/1/14, 491/1/14, যেহেতু ক্ষেত্রফল তাহলে লিখতে হবে বর্গ সেমি, কথাটা লিখতে হবে। তাহলে পেয়ে গেলাম যে পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখানে অ্যান্সার লিখি যে পরিবৃত্তের ক্ষেত্রফল 491/14 বর্গ সেমি। ওকে, তাহলে প্রথমে এটাকে বিষমবাহু ত্রিভুজ ভাববো। বিষমবাহু ত্রিভুজ ভেবে তখন এটাকে আমরা অর্ধ পরিসীমা বের করব। তারপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। বের করার পরে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেটা নিয়ে করব। তারপরে দুটো ক্ষেত্রফলকে সমান করব, তারপরে আমরা উচ্চতা পাব। এবার পরিবৃত্তের অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে যে উচ্চতাকে 3 দ্বারা যদি ভাগ করি
3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা অন্তবৃত্তের ব্যাসার্ধ পাবো, সেই সূত্রটা মনে রাখতে হবে। এবার অন্তবৃত্তের ক্ষেত্রফল, মানে যদি ব্যাসার্ধ পেয়ে যাই তাহলে ক্ষেত্রফল তো খুব সহজেই পেয়ে যাব। আবার এটা ইম্পর্টেন্ট লাইন যে আমরা জানি বিষমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র সব থেকে বড় বাহুর মধ্যে অবস্থিত, তাহলে মধ্যে যেহেতু অবস্থিত তাহলে সব থেকে বড় বাহু 25, সেটাকে 2 দিয়ে ভাগ করব, সেটা পাবো আমরা এত সেমি, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করার সূত্র আলাদা, সেখানে উচ্চতা বাই 3 দিয়ে করতে হয়, আর পরিবৃত্তের ব্যাসার্ধ বের করার সূত্র আলাদা, সেটা হচ্ছে বৃহত্তম বাহুরকে 2 দিয়ে ভাগ করলে আমরা পরিব্যাসার্ধ পাবো। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই সূত্র লাগিয়ে যে পাই আর স্কোয়ার সূত্র ধরে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখানে পরিবৃত্ত বলতে এর এই এ আর সি শীর্ষবিন্দু দিয়ে একটি বৃত্ত এভাবে অঙ্কন করা যাবে। ওকে, এটাই বোঝাচ্ছে। তো আমি বৃত্ত অঙ্কন করব না, যেহেতু বিষমবাহু ত্রিভুজ আমরা মাপযোগ করে করিনি, তাহলে এমনিতেও আমরা ফ্রি হ্যান্ডে করলেও একটা বৃত্ত ফিগার দিতে পারবো না। ওকে, তাহলে এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 47-এ ম্যাথ নং 24 করব।